তো দিতে পারে না, অফারও করতে পারে না। আসসালামু আলাইকুম। এদেশের মানুষ 5 আগস্টের পরে সুশাসন চেয়েছিল, ভেবেছিল তারা যে লড়াই করেছে বুক চিতিয়ে, তারপরে সুশাসন আসবে। কিন্তু আমরা যেটা পেয়েছি সেটা হলো হান্নান মাসুদদের মব শাসন। বাচ্চা বাচ্চা পোলা সচিবালয়, জেলা প্রশাসক, উপজেলা প্রশাসক এগুলোতে ঢুকে খবরদারি এবং মব তৈরি করা শুরু করলো। মব কোথায় কোথায় প্রভাব ফেলেনি আপনারা আমাকে দেখেন। স্কুলে, কলেজে প্রধান শিক্ষক, অধ্যক্ষ, প্রিন্সিপাল অথবা ব্যাংকের ম্যানেজার, ব্যাংকের এমডি অথবা বাজার কমিটি, প্রত্যেকটি জায়গায় মব তৈরি করেছে। অনেকে বলবে দেশপ্রেম থেকে খারাপ মানুষকে সরায়ে ভালো মানুষ আনছে। আমাদের কাছে তথ্যগুলো আছে যে কাদেরকে সরিয়ে কাদেরকে এনেছে, এটা আমাদের কাছে তথ্য আছে। প্রত্যেকটা স্কুলে, কলেজে যেই প্রিন্সিপাল, প্রধান শিক্ষকদেরকে সরানো হয়েছে তার পিছনে রয়েছে ওই স্কুলেরই আরেকজন শিক্ষক, যে এই মব শাসনকে টাকা দিয়ে মব তৈরি করে ওই প্রধান শিক্ষক, ওই অধ্যক্ষকে এখানে সরিয়েছে। এরকম করতে গিয়ে বেশ কয়েকজন প্রধান শিক্ষক হার্ট অ্যাটাকও করেছে। তো এই হলো অবস্থা। ব্যাংকগুলোতে, বিভিন্ন কোম্পানিগুলোতে কি হলো, সেম একইভাবে মব তৈরি করা হলো। এরপরে ব্যাংকের এমডি সে মবের যারা বাবা, সেই বাবাদেরকে যোগাযোগ করে, এরপরে মবের বাবারা সিগন্যাল দেয়, ওইখান থেকে মব চলে যায়। আপনাদের কি মনে আছে উপদেষ্টা বশির যখন উপদেষ্টা হয় তখন তার বিরুদ্ধে লাঠি মিছিল করেছিল কিছু শ্রমিক? ওই শ্রমিকদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম, আমার ভিডিও করা আছে, যে আপনারা কার বিরুদ্ধে মিছিল করছেন লাঠি হাতে? তো ওরা বশির সাহেবের নামটাও বলতে পারে না, বশির সাহেবের বিরুদ্ধে মিছিল করছে, বশির সাহেবকে মেনে নেবে না। তো এই হলো বহুবিধ মব। আজকে আপনাদেরকে আমার একটা আহ্বান, যে এই মব সবাই মিলে রুখে দিবেন আপনারা। এই মব শাসনকে রুখে দেওয়া আমাদের দায়িত্ব। প্রত্যেকটা জেলা প্রশাসকে এই সকল সমন্বয়ককে দেখলেই কানে গালে লাল করে দিবেন। উপজেলা প্রশাসক অফিসে এদেরকে দেখলে কানে গালে লাল করে দিবেন। এরা স্কুল কলেজে থাকবে, এখানে কি করে? এই মব থেকে আজকে কি হয়েছে জানেন? অনেকে ভাবতেছে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবে, বাস্তবে এটা কিন্তু না। প্রধান উপদেষ্টা অভিমান করছে কেন? অনেক কিছু পরিকল্পনা করছিল, সেই পরিকল্পনাগুলো ভেস্তে গেছে, এই অভিমান করছে। তো এটা হলো একটা, হলো অভিমান, পরিকল্পনা ভেস্তে যাওয়ার অভিমান। বেসিক্যালি আপনি দেখবেন এই ষড়যন্ত্র যখন চলছিল সেই সময়ে কোনো রাজনৈতিক দলের সাথে আর ওঠা বসা করে না, কারো সামনে আর আসে না, রাজনৈতিক দলগুলোকে আর দরবারে ডাকে না, মুখোমুখি আসতে লজ্জা পাচ্ছে। গতদিন এর আগে যে আমাদের মিটিং হয়েছিল প্রধান উপদেষ্টার সঙ্গে, আমরা প্রবাসীদের নিয়ে একটা সমস্যার কথা বলেছিলাম, ওইটা বলতে গিয়ে থামায় দেওয়া হয়েছিল। আরেকজন বলেছিল যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ে, তাকেও থামায় দেওয়া হয়েছিল, বলেছিল আজকের মিটিং কি সেই বাবদ? এইভাবে অর্থাৎ কোনো প্রশ্নের মুখোমুখি হতে চায় না। অসীম ক্ষমতার মালিক হয়ে গেছেন তিনি, প্রশ্নের সম্মুখীন হতে চায় না। আমার কাছে আরেকটা খবর রয়েছে যে উনি আসলে দুইটা সূত্র পেয়েছি, একটা মানব জমিনের সূত্র আর একটা হলো অন্য সূত্র। প্রথম সূত্রের কথা বললাম যে অভিমান করছে, তার পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না, এই অভিমান। দ্বিতীয় সূত্র হলো হাসনাত, নাহিদ ওদেরকে
হুমকি দেওয়ার জন্য এই পদত্যাগের কথাটি বলেছেন। কিসের হুমকি? ওরা যদি সংশোধন না হয় তাহলে উনি পদত্যাগ করবেন, এই হুমকি। দেখেন, আমরা সবাই মিলে আন্দোলন করলেও উনি কিন্তু বলছে যে এই যে কিছু ছেলে পেলে তারাও ওনাকে বসাইছে। উনি কখনোই এদেশের সর্বজনীন রাজনৈতিক প্রতিনিধি হওয়ার চেষ্টা করেননি, কখনোই না। গণ অভ্যুত্থানে খুব সীমিত অবদান রাখা মাহফুজকে নিয়ে যে মাস্টার মাইন্ড বানিয়ে দিল। এটা যে কত বড় একটা ভালো কাজ করছে উনি, এটা উনি ভালো বলতে পারবেন, বাংলাদেশের জনগণ বলতে পারবে যে মাহফুজকে মাস্টার মাইন্ড বানানো কতটা ভালো কাজ করছে। এই যে গণ অভ্যুত্থানের একটা রেশারেশি সম্পর্ক, এই রেশারেশি সম্পর্কটা কেন? দেখেন, এই গণ অভ্যুত্থানে যারা সিভিয়ারলি ক্ষতিগ্রস্ত, কথা ছিল তারা ক্ষতিপূরণ পাবে। যেই জুলাই ফান্ড করা হলো 100 কোটি টাকা, এই 100 কোটি টাকা করতে গিয়ে যারা যারা টাকা পেয়েছে, আমাদের কাছে ইনফরমেশন আছে যে এগুলো নিতে ঘুষ দিতে হয়েছে। আবার এগুলো ছাত্রলীগকে দিছে, এগুলো যুবলীগকে দিছে। জুলাইয়ে যারা সন্ত্রাসের আচরণ করেছে তাদের হাতে জুলাইয়ের ফান্ড দিয়েছে। যখন খাওয়া শেষ হয়ে গেল জুলাই ফান্ড, তখন সার্জিস পদত্যাগ করলো, মুগ্ধ পদত্যাগ করলো। একটা মজার ঘটনা বলবো আজকের এই লাইভটা পুরোটাই তথ্যবহুল হবে। এক একটা সূত্র দেব, এক একটা তথ্য তৈরি হবে। 96 কোটি 20 লাখের মতো একটা ফান্ড খরচ হয়ে গেছে, বা খরচ দেখাইছে মুগ্ধ এবং সার্জিসরা, খরচ দেখাইছে। এরপরে যেই ওদের কাছে টাকা চাইতে গেছে, ক্ষতিপূরণ চাইতে গেছে, চিকিৎসা টাকা চাইতে গেছে, বলছে আমাদের কাছে কোনো টাকা নাই। আচ্ছা, এই যে 96 কোটি সামথিং টাকা খরচ হলো, বাকি 4-5 কোটি টাকা, 4 কোটি টাকা রয়ে গেল। এই টাকা থাকা অবস্থায় কেন বললো আমাদের কাছে আর ফান্ড নাই? এই কথার জবাব বাংলাদেশের নাগরিকদের কাছে আছে? আপনি বলেন তো, 96 কোটি টাকা ব্যয় হয়েছে, 4 কোটি টাকা হাতে আছে, এই অবস্থায় যে কেউ গেলেই বলতেছে ফান্ড হাতে নাই। এইটা না বলার কারণ কি? কোনো কারণ খুঁজে পান? এটার কারণ হলো ওদের নিয়োগের মেয়াদ হলো 2025-এর ডিসেম্বর পর্যন্ত। এই 4 কোটি টাকার মতো ফান্ড ওরা ওদের বেতন হিসেবে জমা রাখছে। বুঝছেন না আপনারা? মজার না বিষয়টা? অর্থাৎ আহতরা ফান্ড চাইলে ফান্ড শেষ, কিন্তু ওরা 1 বছর পরের বেতন আগে থেকেই জমা রাখা দিচ্ছে। তো এগুলো ঘটনা, ঠিক আছে? আমার এখানে আছে এক জুলাই যোদ্ধা, জেলখানায় কারাবরণ করছে, আমার সাথে আম ব্যবসা করতেছে, ঠিক আছে? সে কয়েকবার গ্রেপ্তার হয়েছে, খুবই নিপীড়িত হয়েছে। আচ্ছা, তুমি কোনো জুলাই ফান্ড থেকে টাকা পাইছো? কোনো টাকা পাই নাই, ঠিক আছে? টাকা তো দূরের কথা, ওর মামলাও এখনো দাওয়া তো দেয়নি কোনোদিন। আচ্ছা, জিজ্ঞাসা করছে। ও কিন্তু টিভি সেন্টার ভাঙচুরের দ্বিতীয় আসামি, আমি হলো 1 নাম্বার আসামি, ও দ্বিতীয় আসামি। আমাদেরকে অনেকগুলো মামলায় জড়াইছিল। মোদি বিরোধী আন্দোলনের মামলা হয়েছে, মোদি বিরোধী আন্দোলনের মামলাতেও সে আসামি, সে বড় কালপ্রিট। তারপরে ওই যে ধর্ষণ মামলায় হাসান আল মামুনের ঘটনা মনে আছে? মানে ঝামেলা হয়েছে, হাসান আল মামুনের সাথে নিয়ে গেছে হেরে। মানে যারেই কিছু হোক, আমার এই ভাইটারে, আমরা খেতে থাকি, ওই টার্গেটটা তার উপরে করে। আমি কোনো আকাম করলে তারে নিয়ে ধরে নিয়ে যাই, ঠিক আছে? আমারও তো সহজে পায় না, আমারে পাওয়া তো একটু কঠিন, আমি কিছু বিষয় বুঝি, ও তো সহজ সরল মানুষ, কট করে ধরে নিয়ে যায়, ঠিক আছে? তো এটা হলো জুলাই ফান্ডের কথা বলতেছিলাম। ভাইয়েরা, আপনাদেরকে একটা কথা বলি, যার কাছে সবচেয়ে বেশি আশা করেন সেই ব্যক্তিটা যদি আপনার সাথে প্রতারণা করে, তাহলে কেমন লাগবে? যার উপর সবচেয়ে বেশি আশা, এই গণ অভ্যুত্থানের পরে আমরা সবচেয়ে বেশি আশায় বুক বেঁধেছিলাম, এই পরিবর্তন হবে, ওই পরিবর্তন হবে। এই টোকেনটা কই গেল? দেখি কাগজটা কই। এখানে আমি এখানে আম প্যাকেট করতেছি, চান্দা নিতে আসছে প্রতি ট্রাকে 600 টাকা করে, এবং এই একটা গ্রুপ নিতে আছে 600, এরকম 3টে গ্রুপ আছে।
গতকালকে আমরা হিসাব করছিলাম 1500 টাকার মতো হয়, তাহলে 3টে গ্রুপ হলে এখন 1800 টাকার মতো হচ্ছে। 3 গ্রুপ, বাংলাদেশের 3 শক্তিশালী কোন কোন গ্রুপ আছে আপনারা চিন্তা করেন। এখন বাংলাদেশের বাপ এখন 3টা, এই 3 বাপ বাংলাদেশের এই যে জায়গায় জায়গায় বাজার দখল করতেছে, বাজারের ভাগ নিচ্ছে এবং খুবই সমঝোতা আছে। আমরা যারা দিতে বাধ্য হই তারা যদি চিল্লাই 3টা আবার এক জায়গায় হয়ে যায়। তো আমরা এই গণ অভ্যুত্থানে অন্তত এটা আশা করছিলাম যে এটা ঠিক হবে। তো এই 3 বাপ অবস্থায় বাংলাদেশ চলছে, 3 বাপে মিলে মব শাসন করছে। তো একটার পরে একটা আসছে। এরপরে আসবো যে কিছু অপরাধ ক্ষমা চাইলেই মাপ হয় কিনা বলেন। কিছু অপরাধ বলতে কেমন অপরাধ? দেখেন, মুক্তিযুদ্ধ বিষয়ে আমরা জামাত ইসলামের অবদানের কথা অবদানই বলি, ঠিক আছে, অবদান না বললে আবার জামাতের ভাইরা মাইন্ড করবে। তো এটা আমরা জানি, এটা অনেক পুরনো হয়ে গেছে, তাদের অনেক লোককে ফাঁসি দেওয়া হয়েছে, এই ঘটনাগুলো একটা সেটেলমেন্টে চলে গেছে, তারা রাজনীতি করছে। এই সরকারের একটা অংশ এই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া জামাত বিষয়ে এইভাবে পচা কথা বলতে পারে? আমি বলতে পারি, আমি সরকারের কেউ না, আমি জামাতের রাজনৈতিক প্রতিপক্ষ, কিন্তু সরকারের পক্ষ থেকে এই ভুলের কোনো মাপ আছে বলেন? এই ভুলের মাপ আছে? এই ভুলটা মাহফুজ কেন করছে, বা এই ভুলটা নাহিদরা কেন করলো? ওরা কিন্তু সমন্বিতভাবে জামাতের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে। জামাত যেভাবে দুধকলা খাইয়া কালসাপ পুষছে, ওরা কিন্তু সবুলাটা মারছে জামাতকে। ওটা কিন্তু শুধু মাত্র মাহফুজের কথা না, ওই কৌশলটা ওরা কেন নিল? কারণ ওরা হলো বিএনপির পরে দ্বিতীয় শক্তি হতে চায়। ওরা বিএনপি হতে চায় না, কিন্তু এটা কিন্তু মাথায় রাখবেন। এনসিপি কিন্তু বিএনপি হতে চায় না, এনসিপি হতে চায় জামাত। তাহলে এনসিপি যদি জামাত হতে চায় তাহলে জামাতকে ধ্বংস করতে হবে ভাই, বুঝতে পারছেন? এই কৌশল নিয়ে ওরা এই শয়তানিটা খেলছে। এবার বলেন, এই শয়তানি করে যে সে যদি ক্ষমা চায়, তার ক্ষমা যদি করে জামাত, তাহলে কতটুকু ঠিক হবে? এরপরে আসেন একটা একটা করে ধরতেছি। আজকের তথ্য এইটা গুরুত্বপূর্ণ। চেয়েছিলাম সুশাসন, পেয়েছি মব শাসন। সচিবালয়ে কি হয় জানেন? প্রত্যেক সচিবের পাশে 2 জন করে শিশু সচিব বসে থাকে, এবং ওই শিশু সচিব তারা নাকি সচিবকে শেখায়। হ্যাঁ, স্কুল কলেজে পড়ালেখা বাদ দিয়ে 2 সচিবের পাশে বসায় দিছে 2 শিশুকে। এরা এরা মবের হলো ক্রিয়ানক। কিছু হলেই একটা মব তৈরি করে, সার্জিসে ফোন লাগায়, হাসনাতরে ফোন লাগায়, মানে সচিব কথা শুনতেছে না, মানে ছোট বাচ্চা মতো ওয়া করে কান্না শুরু করে দেয় নাকি ভাই? আমি মানি না, এই তো নাকি এটাই কান্না শুরু করে দেয়। সচিব তো এখন চাকরি যাওয়ার আতঙ্কে শোনে, পুরা সচিবালয়টা বাজার বানায় ফেলছে এইরকম করে করে। আমি সচিবালয়ে একটা ইস্যু নিয়ে গেছিলাম, সেটা হলো, ওনার নাম হলো জুয়েল সাহেব। উনি আমাদের গণ অভ্যুত্থানে মানসিকভাবে সমস্যাগ্রস্তদের চিকিৎসা করেছেন। গণ অভ্যুত্থানের আগে মোদী বিরোধী আন্দোলনের পরে যারা আহত হয়েছিল, জেলখানায় ছিল, তাদের চিকিৎসা করাইছিলেন। বেসিক্যালি উনি জামাত মনোভাব সম্পন্ন, অনেকটা কিছুটা বিএনপি মনোভাব সম্পন্ন, বিএনপিকে অসম্মান করে না। ওনাকে এই গণ অভ্যুত্থানের পরে 8 আগস্টে না কত না, মানে এই যে স্বাস্থ্য উপদেষ্টা বর্তমানে যে আছে, সে আসার পরে ওনাকে ওএসডি করে বিধান রঞ্জন রায়ের পরামর্শে। আমি জামাতে ইসলামের নায়েবে আমির তাহের ভাই, আমরা গেছিলাম যে জুয়েল সাহেবকে কেন ওএসডি করা হলো। উনি একজন সজ্জন ব্যক্তি এবং গণ অভ্যুত্থানে আমাদেরকে সাপোর্ট দিয়েছে, আগেও সাপোর্ট দিয়েছে, ওনাকে কেন ওএসডি করা হলো? এখন পর্যন্ত ডক্টর ইউনূসের স্বাস্থ্য উপদেষ্টা, গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান, সে আপনার হলো এই জায়গাটাতে সমাধান করেনি। আমাদের বিষয় হলো যে ওনাকে কেন ওএসডি করা হলো। আরেকটা বিষয় গেল, তাহলে এইটা গেল, স্বাস্থ্য গেল। এরপরে আসি এর কথা, ওর নাম কি আপনার হলো আসিফ মাহমুদের বিষয়ে আসি। আসিফ মাহমুদের
যেই ভুলগুলো করছে টু দ্য পয়েন্ট আসি। 1 নাম্বার ভুল করলো ওয়াসার নিয়োগে জালিয়াতি, 1 নাম্বার ভুল। 2 নাম্বার ভুল হলো যে 413 কোটি টাকার প্রজেক্ট দিয়েছে এমন একজনকে যে এখনো জেলখানায় আছে। ঠিক আছে, একজন সাবেক সচিব, তার একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, তাকে 413 কোটি টাকার একটা প্রজেক্ট দিছে। এটা জুলকারনাইন শের ভাই প্রকাশ করছে কিছুটা। এরপরে ভুল করছে কি, তার বাবার ঠিকাদারি, এটা ভুল করছে। তারপরে ভুল করছে কি, তারপরে কি ভুল করছে ভুলে গেছি। তারপরে ভুল করছে হলো হিজবুত তাহরীর সদস্য, ঠিক আছে, ঢাকা উত্তরের তাকে প্রশাসক বানাইছে। শুধু তাই না, ঢাকা উত্তরের সকল ওয়ার্ডে প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য এনসিপিকে দিয়ে ভাইবা নেওয়া হয়েছে। আচ্ছা, এই সকল অপরাধ যে করছে, এই অপরাধের ক্ষমা মানে মাপ চাওয়ার সুযোগ আছে নাকি কি আপনারা বলেন? আর ইলিয়াস ভাই বলছে মাহফুজ আলম 5 কোটি টাকার নিচে ডিল করে না। হ্যাঁ, আর ইয়ে থেকে পঞ্চগড় থেকে একজন আসছে, এসে বলতেছে তারেক ভাই আমার রাস্তার পাশে একটা বাড়ি আছে, রাস্তা অ্যাকুয়ার করছে একটা অংশ, আমি এরকম এত লক্ষ টাকা পাওয়ার কথা, তো এটা এরকম আর একজন ভাগ বসাইছে, ওইখানে সার্জিসরা একটা কেরামতি করছে। কি কেরামতি করছে? এতগুলো টাকা পাবে গভর্নমেন্ট অ্যাকোয়ারের জমিতে, একা খাইবা, ওই টাকাটা স্যাংশন হয় না। তো ওটা সার্জিসের কাছে গেলে একটা করে ফোন দেয় আর স্যাংশন হয়। পঞ্চগড়ের কথা। তো এইগুলো, এই যে অপশাসন, এই যে সচিবালয়কে বাজার বানায় ফেলো, এগুলোকে আমরা কিভাবে টেক কেয়ার করব বলেন? কিভাবে? নাহিদের কথা বলি, নাহিদের বাড়ি নিয়ে গল্প চলতেছে, ঠিক আছে, যে সে বাড়ি কিনছে। তো একটা লোক উপদেষ্টা হয়েছে, একটা বাড়ি কিনবে না? এই তো খুবই ভালো বিষয়, সে বাড়ি কিনছে। এখন না থাক, এটা নিয়ে আমরা তদন্ত করতেছি, এটা আরো পরে বলি, দলিল টলিলগুলো নিয়ে আমরা বের করি, তারপরে বলবো। কিন্তু নাহিদের যে বিষয়গুলো প্রকাশ পাইছে, ওয়াসার নিয়োগে জালিয়াতি, তারপরে ডক্টর শাহেদ বঙ্গবন্ধু পরিষদের তাকে নিয়োগ দেওয়া, এই 2টা, আরো অনেক আছে কিনা বলতে পারছি না, 2টা প্রকাশ পাইছে। এগুলো প্রকাশ পাওয়া তো অনেক কঠিন কাজ, সহজ নি বলেন? কঠিন কাজ না? আচ্ছা, তারপরেও নাহিদ এখন রাজনৈতিক দলে গেছে। আজকে নাহিদকে আপনারা প্রশ্ন করেন, তুমি যে এই যে তথ্য প্রযুক্তি, ইন্টারনেট প্রযুক্তি বিভাগে ছিলা, তুমি তথ্য প্রযুক্তির কি কি বিপ্লব ঘটাইছো, তাই না? এটা তুমি বলবা, ঠিক আছে? তো আমাকে গালিগালাজ শুরু করছে। আমার এই গালি দিয়ে লাভ নাই, আমার এই গালি দিয়ে লাভ নাই, সময় শেষ। এই জেলা, উপজেলা, বিভাগীয় পর্যায়ে সকল নাগরিক এবং স্টেক হোল্ডারদেরকে বলবো, এখানে মস্তানি করলে হাডু ফাড়ায় দিবেন একবারে, এছাড়া কোনো বিকল্প নাই। আর ডক্টর ইউনূস, উনি ক্ষমতা ছাড়বে না, উনি যথেষ্ট বুদ্ধিমান একটা লোক, বুঝছেন? এটা কি বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হবে, আস্তে আস্তে হবে, ঠিক আছে? শুধু বলি মেকানিজমটা বুঝেন। ওনার মতো চালাক ব্যক্তি যারা, না ওনার মতো বোকা ব্যক্তি যারা, তারা কি করে জানেন? সম্পদ নিজের নামে রাখে না। কিভাবে করে? ট্রাস্টের নামে দিয়ে দেয়। ট্রাস্ট আসলে কি? ট্রাস্টের নামে দিলে আসলে কি হয় বাংলাদেশের নাগরিকরা এটা জানে না। রেড ক্রিসেন্টের সামনে কেউ গেছেন কখনো? রেড ক্রিসেন্টের সামনে একটা সাইনবোর্ড আছে, ওখানে লেখা আছে রেড ক্রিসেন্টে দান করলে কোনো ট্যাক্স দিতে হবে না। অর্থাৎ আপনার যদি কর বহির্ভূত ইনকাম থাকে, আপনি ওই রেড ক্রিসেন্টে দান করতে পারবেন, তখন কর দিতে হবে না। ঠিক একইভাবে ডক্টর ইউনূস তার সম্পদকে এমনভাবে ট্রাস্টে কনভার্ট করছে যেন কোনো কর দিতে না হয়, ঠিক আছে? এটা 3 তালা বুদ্ধি, এটা বুদ্ধি আপনারা বুঝবেন না। ট্রাস্ট নন ট্যাক্সেবল একটা সোর্স, ঠিক আছে? এই জন্য
এই জন্য বড় বড় বুদ্ধিমানরা নিজের টাকাগুলো ট্যাক্স মানে হলো ট্রাস্টে কনভার্ট করে, হ্যাঁ, যে মানুষের সেবা করতেছে এরকম একটা বিষয়। তো এটা হলো একটা গেল। গতকালকে বাংলা ট্রিবিউনে যে নিউজের কথাটি বক্তব্যের সময় বলছি ওইটা ভালোভাবে বলতে পারি এটাই আপনাদেরকে। বাংলা ট্রিবিউনে আসলে কি ছাপছে, এনআরবি 5 কোটি থেকে 7 কোটি টাকার কয়েকটা গ্রামীণ ব্যাংকের এস্টাবলিশমেন্ট নিয়ে গবেষণা করতেছিল, করতে গিয়ে পাইলো 5-7 কোটি টাকার ট্যাক্স ওই ছোট ছোট খাতে তারা ফাঁকি দিছে, ছোট ছোট খাতে। পরে খুঁড়তে 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 টোটাল পরিমাণ আসলো যে এরকম অসংখ্য 5 কোটি 7 কোটি টাকার 50,000 কোটি টাকার একটা বাংলা ট্রিবিউনের নিউজে এটা আসছে ওই সময় আমরা হাসিনা ডক্টর ইউনূসকে বলতেছে কর ফাঁকি দিচ্ছে, আর আমরা তো মনে করতাম যে হাসিনা যেহেতু বলতেছে ঘটনা অবশ্যই মিথ্যা, হাসিনা যেহেতু বলতেছে ডক্টর ইউনূস কর ফাঁকি দিচ্ছে তাহলে ঘটনা এটা মিথ্যা, কারণ হাসিনা ডক্টর ইউনূসকে পছন্দ করে না। এটাই তো মোটামুটি একটা ন্যারেটিভ, তাই না? এই ন্যারেটিভ এবং বিশ্বাসের কারণে আমি ডক্টর ইউনূসের জন্য মশাল হাতে নিয়ে মিছিল করছি, ঠিক আছে? আসিফ মাহমুদরা ইশরাকের মেয়াদ খোঁজে, তার মেয়াদ কতদিন হবে, কিন্তু নিজেদের মেয়াদ তারা বলতে চায় না, আস্তে আস্তে আকাশ থেকে মেঘটা কেটে যাবে। হ্যাঁ, যারা এই মবতন্ত্রকে কেন্দ্র করে ইনকামের উদ্দেশ্যে বিভিন্ন দল থেকে ভেঙে এনসিপিতে গেছিল তাদের মাথায় আকাশটা ভেঙে পড়ছে আস্তে আস্তে। এগুলো আরো ভাঙবে, ওদের উপর আকাশ ভেঙে পড়বে। আর আমরা যারা সত্যিকার অর্থেই গণতন্ত্রের জন্য লড়াই করেছি, দেশের জন্য ভাবছি, কষ্ট করছি, জেল খাটলাম, কষ্ট তো করছি নাকি, কিছু তো আঘাত পাইছি, ব্যবসা বাণিজ্য তো ধ্বংস হয়েছে, তাই না? আমার ফ্যামিলির ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে কিভাবে? আমার বাবা ব্যবসাটা দাঁড় করাতেই পারে নাই, শেষ পর্যন্ত ব্যবসা সব বেচে দিয়া ঠান্ডা। আর আমার শ্বশুর একটু শক্ত মানুষ, সে ব্যবসা ভেঙে দেওয়ার পরে জায়গা বদলায় আবার ব্যবসা দাঁড় করাইছে। তারপরেও মানে আমি ব্যক্তিগতভাবে 3বার ব্যবসা ভাঙাই, 15-16 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত। আমার শ্বশুর কমপক্ষে কোটি খানিক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার বাবাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রাজনৈতিক প্রক্রিয়ায় আমরা যারা এরকম, আমি তো আমার ক্ষতি, এটা তো আমার ছোট ক্ষতি, বিএনপির একটা নেতার ক্ষতির পরিমাণ 50 কোটি টাকা, 10 কোটি টাকা, 100 কোটি টাকা এইরকম, ঠিক আছে? একজন নেতার সাথে কথা বলছিলাম, ওনার একটা ওই যে ফোনে কথা বলে কোম্পানি ছিল, ওনার প্রায় 250 কোটি টাকা গায়েব করে দিছে। বিএনপির আর একজন নেতার সাথে কথা বলছিলাম, উনি একটা টেন্ডারের কাজ সম্পূর্ণ করে জমা দিছে, সরকার পরিবর্তন হয়েছে, হাসিনা আর ওনাকে বিল দেয় নাই, 127 কোটি টাকা না কত কোটি টাকা। তো এইরকম এই রাজনৈতিক প্রক্রিয়া সত্যিকার অর্থে যারা মজলুম বছরের পরে বছর রাজনীতিটাকে টিকায় রাখছে তাদেরকে মানে হলো বিল্লি বানায় তারা হলো বাঘ হতে চেয়েছিল, ঠিক আছে? এখন তো শুধুমাত্র ওই মাইকের সামনে বাঘ হলে হবে না, তো এইখানে রাস্তায় যে একটা মিছিল বের হবে আওয়ামী লীগের, সেই মিছিলকে আমি বা আমরা দাবড়ায় ধরবো, আর হলো ক্ষমতা এনজয় করার সময় এনজয় করবে ডক্টর ইউনূস, এনসিবির পোলাপান, এই তো নাকি? আচ্ছা, এটাই আর কি। এবং এইখানে ডক্টর ইউনূস কোনো প্রতিদান নিচ্ছে না, তিনি শুধু দিয়েই যাচ্ছেন, তিনি দিতে 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 ক্লান্ত হয়ে গেছেন, অনেক ক্লান্ত হয়ে গেছেন। বাস্তবতা হলো সংস্কার নিয়ে গত 1 মাসে কোনো মিটিং হয়েছে? সংস্কার নিয়ে কোনো মিটিং হয়েছে নি? সংস্কার নিয়ে মিটিং হয়নি, তার মানে কি সংস্কার মাথার থেকে বাইরে হয়ে গেছে, সংস্কার মাথার থেকে আরো বাইরে হয়ে যাবে। যত মানুষ ভোটাধিকারের কথা বলবে সংস্কার আরো বাইরে হয়ে যাবে। টেনশনে ওহো ক্ষমতা ছাড়তে হতেছে। 3 মাসে কি সংস্কার করা যায়? 4 মাসে কি সংস্কার করা যায়? এই যে আপনারা যারা ভিডিও দেখতেছেন, লাইভটা শেয়ার দিয়েন। আপনাদেরকে যদি একদিনের জন্য একটা জেলা প্রশাসক বানানো হয়, আপনি ওই একদিনে আপনার জেলার যত মাদক ব্যবসায়ী আছে অন্তত বলবেন না সবগুলো দাবড়ায় ধরে চিপ্পা মেরে ফেলামো? কি ভাই, এটাই তো কাহিনী, ঠিক আছে? ধরেন এই বাজারে চাঁদাবাজি হয়, আমি যদি ক্ষমতা পাই চাঁদাবাজদের চিপ্পা মারব, এটা একটা বিষয়। তো সবাই
শুধু বিষয়গুলো খেয়াল করেন। সুযোগ কম পায়নি ভাই, 9টা মাস সময় পাইছে। এই 9 মাসে কি কি করা যায় আমি আপনাদেরকে বলি। এই 9 মাসে মুসলিমদের মামলা বাতিল করা যেত, এক কলমের খোঁচায় মুসলিমদের মামলা বাতিল করা যেত, 1 নাম্বার বিষয়। এই 9 মাসে আরো কি করা যেত, এই 9 মাসে এক কলমের খোঁচায় ইন্টারনেটের বিল কমানো যেত। এই 9 মাসে আরো কি করা যেত, এই 9 মাসে এক কলমের খোঁচায় বাজার ব্যবস্থাপনা সমস্ত জায়গায় চাঁদাবাজিকে অবৈধ ঘোষণা করা যেত। এই 9 মাসে আরো কি করা যেত, এই 9 মাসে ঢাকা শহরের সকল রিক্সা ছড়িয়ে সবাইকে স্মার্ট রিক্সা, নিরাপদ একটা রিক্সা দেওয়ার সুযোগ ছিল। ঠিক আছে, কিন্তু করছে না। ব্যবসা বাণিজ্যে ইনভেস্টমেন্ট কমতেছে, মানুষের আয় কমতেছে। হ্যাঁ, আবার এদিকে রিক্সা ভেঙে দিচ্ছে, রিক্সাওয়ালা হাতে পায়ে ধরছে, হকারকে উচ্ছেদ করছে। মানুষ বেক্সিমকো গ্রুপ জ্বালা উপরাও নষ্ট হয়ে যাওয়াতে 40,000 মানুষ চাকরি হারাইছে, গাজী গ্রুপে 12,000 মানুষ চাকরি হারাইছে। এরকম বিভিন্ন কোম্পানি প্রায় এই সময়ে মানে 5 থেকে 7 লক্ষ মানুষ বেকার হয়েছে। সেই বেকারত্বগুলো জীবিত করার কোনো উদ্যোগ ব্যবস্থাপনা নেওয়া হয় নাই নেওয়া হবে কিভাবে? আপনি অন্য একটা তালে আছেন, আপনার তালটা অন্যদিকে। আপনি যদি চাইতেন গার্মেন্টসটা ঠিক করবেন, আপনি পারতেন। এই বাংলাদেশে কতগুলো অবৈধ নাগরিক আছে ভারতের, আপনি এক প্রজ্ঞাপনে সব ভারতের নাগরিকের টেনশন শুরু করতে পারতেন, যে অবৈধ যেগুলো সব বের হয়ে যেত, এক প্রজ্ঞাপনে টেনশন শুরু হয়ে যেত। ঠিক আছে, আপনি সেটাও করতে পারতেন। করতে চাইলে মানে ধরেন আমি যদি হই এই বাংলাদেশে অসংখ্য ইন্ডিয়ান মোবাইল ঢুকছে, চোরাই মোবাইল ঢুকছে। ঠিক আছে, এগুলো দোকানে দোকানে বিক্রি করতেছে। আমার বাংলাদেশে স্যামসাং এর কোম্পানি আছে, শাওমির কোম্পানি আছে, OnePlus-এর ফ্যাক্টরি আছে, রেডমি, ভিভো, রিয়েলমি। আমি এক কলমের খোঁচায় এই সমস্ত ইন্ডিয়ান মোবাইল বিক্রি বন্ধ করে দিতাম। দরকার নাই, আমাদের দেশে উৎপাদিত হয়। এইগুলো চাইলে না করা যায়, একটা প্রায়োরিটি লিস্ট ধরলে করা যায়। এটা কি নাইদের তাল ছিল? এগুলো নাইদের তাল ছিল কোন দপ্তরে কি নিয়োগ বাণিজ্য করবে, ধান্দামি করবে, এগুলো। আসিফের কি এগুলো তাল ছিল না। যেমন আসিফকে আমি ধরাই দিলাম, রানা প্লাজা দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর তহবিলে 108 কোটি টাকা ছিল, ওটা দিতে হবে। তো হ্যাঁ, প্রমাণপত্র সত্র সব দিলাম। যে সংসদে মতিয়া চৌধুরী বক্তব্য দিছিল যে প্রধানমন্ত্রীর ফান্ডে 129 কোটি টাকা মানে হলো রয়েছে, এর মধ্যে 21 কোটি টাকা একটা বক্তব্যে কবির বিনা আনোয়ার সে বলল যে 21 কোটি টাকা রানা প্লাজার ক্ষতিগ্রস্তের জন্য ব্যয় হয়েছে। আমি তথ্য প্রমাণ দিয়ে তাদেরকে দিলাম, এই ফান্ডটা এখনো সরকারের তহবিলে আছে, এটা দিতে হবে। তখন আসিফ মাহমুদ ছিল ওই কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা। সব ধরাই দিলাম। 4টা মিটিং 5টা মিটিং সেট হলো রানা প্লাজার সাথে, আমিও 2টে মিটিংয়ে ছিলাম। ওমা, ওইটুকু কাজ সে করতে পারলো না যে রানা প্লাজার শ্রমিকদের জন্য বরাদ্দকৃত টাকা সরকারের ফান্ডে আছে, এটা বার করে দিবে, এইটুকু কাজ তারা করতে পারে নাই। তো এটা কিন্তু করা যাইতো। এই অর্থমন্ত্রী এইদিকে আসো, এই শ্রমমন্ত্রী আসো, তাই তো আসো, এরপরে আইসা এটা সমন্বয় করে টাকাটা দিয়ে দাও, দিতে পারতো, দেয়নি। এগুলো এই দেশের জন্য সত্যিকার অর্থে মায়া করলে অনেক কিছু করা যাইতো, অনেক কিছু। বিএমইটি লাইসেন্স পাচ্ছে না প্রবাসীরা, বিএমইটি লাইসেন্স পাচ্ছে না। আমি ওখানে গেছি, উপদেষ্টারা সাথে সাথে বলছে কি জানেন, যে এই তারে খালি ঝামেলা করে, বুঝছেন। আমি প্রবাসীদের নিয়ে যাই ওখানে, আমিও কম বেশি মব তৈরির সাথে জড়িত। প্রবাসীদেরকে নিয়ে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে গেছিলাম। ওখানে গিয়া ওই কি করলাম, যে চিল্লাচিল্লি শুরু করলাম যে এরা বিএমইটি লাইসেন্স পায় না কেন। আমি, আরিফ বিল্লাহ ভাই, সাধনা মহালাপু, আমাদের আমজনতা দলের 15-20 জন, আর প্রবাসীরা হলো 80-90 জন। আমরা গিয়ে ওখানে ঘিরায় ধরলাম। তো ওইখানে এই 1 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিল যে বিএমইটি কার্ড দেব। সাথে একটা খোঁচা কিন্তু মারছে, এই তারে খালি ঝামেলা করে। ঠিক আছে, তো আমরা যে ক্যাসালগুলো করি এগুলো, যেমন পানির দাম কমানো নিয়ে একটা ক্যাসাল করলাম, সফল হয়নি, সফল হমু আস্তে আস্তে। এগুলো চাইলে না আস্তে আস্তে অনেক কিছু করা যায় ভাই।
করে নাই সারাক্ষণ ধান্দা পিকি করতে আসবো, কই টাকা রাখবো, সুইজারল্যান্ডে লাগবো না কই লাগবো, এগুলো করলে আল্লাহর অভিশাপ নামবে না কেন বলেন? অভিশাপটা নামবে না কেন, তাই না? তো সবাই ভালো থাকেন। আমার কষ্ট নিয়ে অনেকের কষ্ট হচ্ছে, ঠিক আছে? আমার কষ্ট নিয়ে অনেকের কষ্ট হচ্ছে, ঠিক আছে? এগুলো জ্বলাপড়া করো না, এগুলো জ্বলাপড়া করে লাভ নাই। আক্তার আহমেদ নামে একজন কল দিচ্ছে, আজকে আক্তারের গল্প শোনাবো। আক্তারের গল্প শুনবেন? এনসিপির সদস্য সচিব আক্তার, শুনলে কিন্তু মাথা গরম হয়ে যাবে। দরবেশ লাগে না? আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াকু সৈনিক আক্তার, এরকম লাগে না? কেমন লাগে না? আধ্যাত্মিক নেতা লাগে না? গল্প শোনেন, ভাল লাগবে। আমাদের জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র অধিকার পরিষদ, মানে আমাদের অংশ ছাত্র অধিকার পরিষদ, নূরের অংশ না, রাশিদের অংশ না, আমাদের ছাত্র অধিকার পরিষদ অংশের একজন সহযোদ্ধা মাথায় কোপ খাইয়া মগজ বের হয়ে যায়। তো তার মা তারে লইয়া দৌড়াদৌড়ি করলো, আমার ছেলে মরে গেল, গালি গালাজ করতেছে ভিডিওর মধ্যে লাইভে এসে, ঠিক আছে? এবার কেয়ারে নিয়ে ভর্তি করলো, সেখান থেকে বললো যে চায়না যেতে হবে, সেখানে চায়না নিয়ে গেল, সেখান থেকে তার মায়ের টাকা ছিল নিয়ে গেছে, সেখান থেকে নিয়ে যাবে হলো সিঙ্গাপুরে, নিয়ে যায় ট্রিটমেন্ট করে কোনো মতে বাঁচার মতো অবস্থা হইল। তারপরে দেশে আসলো এবং ওনাকে ওই আমাদের নারী নেত্রী, উনি ওই আমাদের সংগঠনের নারী নেত্রী, সেই নারী নেত্রী আপনার হলো সে নিজেও যুবলীগ আওয়ামী লীগের দ্বারা হামলার শিকার হলো গণ অভ্যুত্থানে, এবং তাকে বাঁচাতে যায় তার ছেলে এই চাপাতির কোপটা খাইয়ে মরার মতো অবস্থা হলো, ঠিক আছে? এখন গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন দিকে পিপি নিয়োগ হচ্ছে, জজ নিয়োগ হচ্ছে। তা আমাদের সেই বোন আমাদের কাছে আবদার করছে, তারেক ভাই অনেকে তো অনেক জায়গায় নিয়োগ হচ্ছে, ঠিক আছে, আমার পিপি হওয়ার খুব শখ, ঠিক আছে? আমি বললাম আপা আমরা তো পিপি নিয়োগ দেয় কিভাবে জানি না, ঠিক আছে? তো বলতেছে এটা আসিফ নজরুল স্যারের হাতে আছে। তো আমি তো আসিফ নজরুল স্যারের সারাক্ষণ গালিগালাজ করি, আসিফ নজরুল স্যার কি আমার কথা শুনবে, পিপি নিয়োগ দেবে? তো এখন আমাদের বোন আবদার করছে, এখন কি করা যায়, টেনশনে পড়ে গেছি। দল করি, দলের মধ্যে নির্যাতিত আহত আবদার করছে মজলুম। তো আমরা এই বাফার হওয়ার জন্য দুঃখিত, এটা অনেক মজার ঘটনা। তো দলের পক্ষ থেকে আমাদেরকে বলা হলো এই দল করে লাভ কি, ঠিক আছে, আমাদের জন্য কিছু করতে পারে না। আমরা বাধ্য হয়ে একটা চিঠি লিখলাম দলের পক্ষ থেকে যে আমাদের এই রাজনৈতিক পরিমণ্ডলে অনেকে অনেক কিছু সুপারিশ করছে, আমাদের একজন ক্ষতিগ্রস্ত নেত্রী আছে, তাকে এই ধরনের সম্মানিত করা যাবে কিনা। তো আসিফ নজরুল স্যার বললেন ঠিক আছে, এটা আমি দেখতেছি, ঠিক আছে। এমনিতে আসিফ নজরুল স্যার কিন্তু আমি কিন্তু মুখোমুখি হই না, স্যারকে অনেক গালিগালাজ করছিলাম। তো একবার ওই সাবির হোসেন চৌধুরী জামিন দেওয়া নিয়ে আমি অনেক কথা বলছিলাম, তারপরে স্যারের সামনে যাইতে আমার শরম লাগে, এত গালি দিচ্ছি স্যারের সামনে আমি যাবো কেমনি, বুঝছেন? তো গেছি, তারপরে আচ্ছা ঠিক আছে দেখবনি বাবা দেখবনি, তোমরা এত আমাকে গালি দাও, আমাকে তো তুমি নেমেই ফেলবা, এইরকম একটা অবস্থা স্যার বলতেছে, ঠিক আছে। আমি স্যারকে অনেক ভালোবাসি, সম্মান করি, ওই সময় ওইভাবে গালিগালাজ করা উচিত হয়নি বলে আমি মনে করি। স্যার যদি দেখেন সরি বলতেছি, ওই ভাষায় বলা ঠিক হয়নি। আচ্ছা, তো স্যারের কাছে স্যার বললো ঠিক আছে দেখবনি। তো ওই দিন ওই আপার সাথে আরেকজন মহিলা আসছিল, সেই মহিলা তার মেয়ে আবার সমন্বয়ক, বুঝছেন, তার জেলার সমন্বয়ক। সেই মহিলা আবার পিপি হতে চায় না, সে আপা হবে পিপি আর সে হবে এ পিপি আসছে। তো রাস্তাঘাট চিনে গেল আসিফ নজরুল স্যারের এখানে। এখন ওই মহিলা আক্তারের কাছে গেছে তার মেয়েকে নিয়ে, মেয়ে তো সমন্বয়ক, আক্তারকে বলছে যে পিপি করবে। এখন সেখানে ডিল হয়েছে 50 লাখ টাকার, ভালো করে বোঝেন, 50 লাখ টাকায় সেই পিপি হবে, অথচ সে এ পিপি হওয়ার জন্য আমাদের ওই নেত্রী যে যাকে আমরা পিপি বানাতে চাই তাকে নিয়ে সেখানে গেছে, ঠিক আছে। তো আমরা তো জানি না কিছু, আমরা তো চিঠি একটা দিছি সংগঠনের পক্ষ থেকে, আমাদের একজন ক্ষতিগ্রস্ত বোন আছে, তাকে যদি সম্মানিত করা যায় আপনারা সম্মানিত করতে পারেন। জুলাই গণ অভ্যুত্থানে খুবই ক্ষতিগ্রস্ত একজন মানুষ, মাথায় মগজ বের হয়ে গেছে, আর কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, পুরা জেলা নেতৃত্ব সে দিছে। তো আমরা সেখান থেকে করছি। এখন পিপি নিয়োগের ক্ষেত্রে তালিকা হয়ে গেছে,
তো আমাদের কাছে একজন খবর দিছে যে শিরিন আপাকে তো পিপি করা হয়নি। তা আমরা খুব মন ভেঙে পড়লো, একটা মাত্র সুপারিশ করলাম, সেটাও মানে হইল না। আর সুপারিশ কি, তো বিষয় হলো যে ওই সময়টাতে পিপি বানানোর জন্য বিভিন্ন সংগঠন থেকে লিস্ট দিচ্ছিল, বিএনপি থেকে, জামাত থেকে, নুরুল হক নুরের সংগঠন থেকে, আমাদের সংগঠন থেকে ওই একটাই নাম দেওয়া হয়েছিল, সেটাও নামটা কাটে দিচ্ছে। ঠিক আছে, তো আবার আসিফ নজরুল স্যারের কাছে গেলাম, দেখি আসিফ নজরুল স্যার নাই ওখানে। তো ওইখানে দায়িত্বশীলরা, আমি বললাম দেখি তো লিস্টটা, দেখি তো ওই জেলার, দেখি যে আপার নাম পিপিতে নাই। কার নাম পিপিতে? ওই যে এপিপি হতে চায় যে মহিলা, সেই মহিলার নাম এপিপিতে। এবং সেটাকে সুপারিশ করছে কে, কার সুপারিশে? মন্ত্রণালয়ের সিস্টেমটা অনেক সুন্দর। ধরেন আমি যদি কোনো সুপারিশ করি, সেটার নাম পাশে লেখা থাকবে, বুঝছেন? তা ওইখানে ওই সুপারিশের পাশে আক্তারের নাম লেখা। তা আমি তো রাগিয়ে মাইগে ফায়ার হয়ে গেছি যে একটা মাত্র আমাদের ক্ষতিগ্রস্ত বোনের জন্য সুপারিশ করছি, তার জন্য ইয়ে করছি। আমরা চিল্লা ফাল্লা করে টেবিল তারপরে ইয়ে করলাম। তারপরে ওইদিকে আবার আসিফ নজরুল স্যারের সাথে যোগাযোগ করলো। তো আসিফ নজরুল স্যার কি জন্য বললো, আজ যাও, ওরা অনেক নিছে, ওরা তো কোনোদিন কোনো ইয়ে করেনি। আর ওই ম্যাডাম উনি অনেক ত্যাগী, অনেক জুলুমের শিকার। আপনার হলো কয়েকদিন আগে তার হাজবেন্ডও মারা গেছে, একটাই সন্তান, সেও প্রতিবন্ধীর মতো হয়ে গেছে, ওই যে মাথায় আঘাত পাইছে, যে এরকম ইয়ে করা হোক। ঠিক আছে, যাও, দিয়ে দাও। দিছে। এখন কাহিনী কেবল গল্প শুরু আক্তারের গল্পটা কেবল এখান থেকে শুরু। ঠিক আছে, আক্তার কি করছে আসলে? আপা তো পিপি হয়ে গেছে, বুঝছেন? আসিফ নজরুল স্যার ওটা আমরা চিল্লাফাল্লা করার পরে আসিফ নজরুল স্যার শুনছে। ঠিক আছে, তো আপা পিপি হয়ে গেছে। এখন আক্তার আপারে ফোন দিয়া শুভেচ্ছা জানাইছে, আপা আপনি তো পিপি হয়ে গেছেন। ঠিক আছে, মেসেজ দিছে, পিপি হয়ে গেছেন আপা। আপা আমাদেরকে দেখালো, এই যে দেখো মেসেজ দিছে। ঠিক আছে, এখন মেসেজ দেওয়া হলো শেষ না, এখন বলতেছে আমার পিএস আপনার সাথে একটু কথা বলবে। এরপরে পিএস বলতেছে, আপা আপনার হলো এই পদের তো অনেক মূল্য, কিছু টাকা পয়সা ব্যয় করতে হবে, আক্তার ভাই আপনার জন্য অনেক কষ্ট করছে। বেসিক্যালি আক্তার কিন্তু তার নামটা কাটিয়ে দিছে, বুঝছেন? আচ্ছা, বলছে আক্তার ভাই আপনার এই পদের জন্য অনেক কষ্ট করছে। এই আক্তার মিষ্টি খাইতে চাইছে। ঠিক আছে, তো আপা তাকে 1-1.5 লাখ টাকা একটা সামথিং অ্যামাউন্ট প্রেস ক্লাবের মাঝখানে টাকা ডাক। তো তখন ওইখানে আমাদের ছাত্রের সাধারণ সম্পাদক সদস্য সচিব মুনতাসির ছিল। মুনতাসির বারবার বলতেছিল, আরেক ভাই ওর কথা রেকর্ড করেন। ঠিক আছে, গাড়ির মধ্যে বসেন, এটা হলো বিষয় ছিল। তো 1-1.5 লাখ টাকা দিছে, 1.5 লাখ টাকা মনে হয় দিছে। তো আক্তার তো খেপে গেছে। এখন আক্তারের পিএসকে দিয়ে বলা হয়েছে 50 লাখ টাকা লাগবে। ঠিক আছে, তো আমরা আপাকে শিখাই দিলাম, আপা কথাগুলো রেকর্ড করি, চলেন। তো যে কথা সেইভাবে। এখন বিষয় হলো আপাকে দিতে হবে 50 লাখ টাকা, কিন্তু নিয়োগ কিন্তু হেরা দেয় নাই। আমাদের ওই সময় গণ অধিকার পরিষদের একাংশের পক্ষ থেকে অনুরোধ করা হয় যে একজন মজলুম নারী নেতৃত্ব আছে, তাকে এই সম্মানিত করতে হবে, এরকমভাবে করা হয়েছিল। এখন হুমকি দিছে, আপা আমরা যেরকম পিপি বানাতেও পারি, পিপি কাটতেও পারি। ঠিক আছে, দরবেশের গল্প শুনতেছি। ঠিক আছে, এখন আপা তো ভয় পেয়ে গেছে, ওনার মুখ টুক শুকায় গেছে। এত মানে আমরা যে ফাইল রেডি করছিলাম, মানে ওই ফাইলটা অসংখ্য রক্তাক্ত ছবি, ওনার ছেলের, ওনাদের হ্যারাসমেন্টের ছবি, এগুলো বিভিন্ন কিছু ছবিগুলো নিয়ে ফাইলটা করছিলাম। ঠিক আছে, ওই ফাইল আমাদেরকে দেখাচ্ছে, তারেক ভাই আপনারা তো আমার জন্য অনেক কষ্ট করলেন, আমাকে মনে হয় এখানে রাখবে না, এরকম বিষয়। ঠিক আছে, এখন এবিপি থেকে নাম কাটে দেবে। তো যাই হোক, সে আপা এখন এনসিপিতে চলে গেছে। আমরা তার জন্য একটু কষ্ট করছিলাম, তো এনসিপিতে চলে গেছে, তো চলে যাক, সমস্যা নাই। এটা হলো একটা ঘটনা। আমরা আমাদের সামনে যা যা দেখি না, যত সুন্দর সুন্দর পরিবেশ দেখি, আবয়ব দেখি, এই সামগ্রিক এই হলো একটা তথ্য যে বাধ্য হয়ে এনসিপিতে চলে গেছে, তার জন্য কাজ করেছিলাম। এর বাহিরে এই রাজনৈতিক প্রক্রিয়ায় আচ্ছা কেটে গেছিল,
এর এই এই দুই ঘটনার বাইরে জুয়েল স্যার আর ওই ম্যাডাম এর বাইরে আমাদের পরামর্শে, আমাদের তত্ত্বাবধানে, কর্তৃত্বে, আমাদের কোনো প্রতিনিধির দ্বারা আমরা সচিবালয় কেন্দ্রিক কোনো সহযোগিতা নেইনি, এবং ওটা তো বললাম যে ওই যে জুয়েল স্যারের ঘটনায় হলো জামাতের নায়েবে আমি তাহের ভাই সহ, আমি সহ, আমরা সবাই মিলে ওইটাতে বিএনপিও ওটাতে কথা বলছে যে এই লোকটা এত ভালো মানুষ, তাকে শুধুমাত্র বিধানরঞ্জন রায়ের রাগ এবং ক্ষোভ তার উপরে। বিধানরঞ্জন রায় আগে মানসিক হাসপাতালের পরিচালক ছিল, শেখ হাসিনার সময়ে সুবিধাভোগী, সে যায় হলো উপদেষ্টা, সে ছিল ডক্টর ইউনূসের সহধর্মিনী চিকিৎসক, এই চিকিৎসক কোটায় তাকে হলো উপদেষ্টা করা হয়েছে, সেই ক্ষমতা দিয়ে সে জুয়েল স্যারকে ওএসডি করছে এই মজলুম ব্যক্তির জন্য। এটাই আজকে অনেকগুলো কথা বলছি, আমরা আজকে যে ক্ষমা চাইবে, ক্ষমা যে আমরা করব, ক্ষমা করে মানে পাড়া কি পরিবর্তন হবে? ক্ষমা কি পরিবর্তন হবে? বা ক্ষমা চেয়ে কান্নাকাটি করে অভিমান দেখায় আমরা কি গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে আরো দূরে থাকবো? আমরা কি আমাদের সচিবালয়, জেলা প্রশাসক এগুলো এখনো মাছ বাজার করে রাখবো? যে একবার আমরা যাব, একবার বিএনপি যাবে, একবার এনসিপি যাবে, একবার যে যার মতো গিয়ে সচিবকে ধাক্কাবে? এইটা কি কোনো ব্যবস্থাপনা? এটা কোনো ব্যবস্থাপনা না ভাইরা। বাংলাদেশকে অবশ্যই একটা সুশৃঙ্খল সভ্য, এটা তো দেখালাম একটু আগে, এখানে চাঁদা নিতে আসছে 3 গ্রুপ চাঁদা নিয়ে গেছে 3টে সংগঠনের পক্ষ থেকে, জাস্ট ব্যবসা করতে চায়, কারোর সাথে ঝামেলা করতে চায় না, এই জন্য চুপ করে খিচ মাইরে বসে আসছি। ঠিক আছে, খিচ মাইরে বসে আছি, কিছু বলতেছি না, কিছু যে বলবো না তা না, বলবো আস্তে ধীরে, সবাইকে একটু বুঝাই, বুঝ পরামর্শ করি, একসাথে করা লাগবে যা করার। ভালো থাকবেন সবাই, বুঝছেন? অতিরিক্ত আবেগী হয়েন না, বাস্তববাদী হন। ভাই, আমি কি আপনার সাথে কোনো বেইমানি করছি? আমি কি কোনো প্রতারণা করছি? কোনো অন্যায় সুবিধা নিয়েছি? তাহলে আপনি আমাকে কেন বলেন যে ভাগ পাই নাই? আমি কি ভাগ চাইছি নাকি ভাই? আরে ভাই, আমরা লোভী কি? আমরা লোভী নাকি? আমরা কি লোভ করি নাকি? আমরা করছি কখনো লোভ? হ্যাঁ, এখানে রাত কয়টা বাজে? এই রাত, এত রাত দিকে সাতক্ষীরা, কলরা, সারসার মাঝামাঝি বেলতলা বাজারের এখানে এই যে পার্সেল নিয়ে এখানে বসে আছি, পাহারা দিচ্ছি, এই যে আমের পার্সেলের পাহারা দিচ্ছি আর একটু ভিডিওতে কথা বলতেছি। ঠিক আছে, আমরা কখনো লোভ করছি? চাইছি? আমরা চাইছি? আমাদেরকে বলে ভাগ পাইনি। ভাই, ভাগ চাইছি আমরা, ভাগ চাই না। এ পরবর্তী সরকার আসবে তখনও ভাগ চাইবো না, কখনোই না। আমাদের রাজনৈতিক লড়াইটাই আপনারা বোঝেন না। আগ্রাসন বিরোধী লড়াই, স্বনির্ভরতার লড়াই, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, এই লড়াইগুলোই আপনারা কখনো অনুধাবন করেননি। শুধু ভারতের নাম বললে সবাই মনে করে ভারতের বিরুদ্ধে বলে সে দেশপ্রেমিক। এই একটা ভারতকে ট্যাবু কইরা মানে অনেকে অনেক জনপ্রিয় হওয়ার চেষ্টা করেছে। আমি বলি, আমার এখানে জিও পলিটিক্সে ভারত একটা ফ্যাক্টর। ভারত আগ্রাসন করে, কিন্তু ভারত কার শক্তি নিয়ে আগ্রাসন করে ওইটা আমাকে বিবেচনা করতে হবে। ওইটা হলো আমেরিকা। এবং ভারতের আগ্রাসনকে বিট দেওয়ার জন্য আমার কাকে প্রয়োজন? সেটা হলো চায়না। এই ভৌগোলিক যোগ বিয়োগ আমি অনেক ছোটবেলা থেকে বুঝি, এই দেশের মানুষ বোঝে, কিন্তু দালালরা বোঝে না। ওরা মনে করে আমেরিকার কাছে গেলে সব সমাধান হবে, কিন্তু আমেরিকা, এই যে বড় একটা দেশ ভারত, ওকে ছাড়া কিছু করবে? ও তো এখানে মাতব্বরি করে ওর মাধ্যমে। এটা তো চুক্তি, ওদের লিজ। বাংলাদেশকে, আশেপাশের দেশকে ওরা ভারতের চোখ দিয়ে দেখবে। ঠিক আছে, এইখানে ভারতের এন্ট্রি নাই, এই জন্য আমেরিকা এন্ট্রি হচ্ছে, না হলে ভারতীয় এন্ট্রি নিত। ভারতের এন্ট্রি নিলে দুর্গন্ধ ছড়াবে, এই জন্য ভারত এন্ট্রি নিচ্ছে না, এই জন্য আমেরিকাকে ব্যবহার করতেছে। আমেরিকা ব্যবহার করা হয়ে যাবে, ভারত আবার তার জায়গায় ফিরে আসবে। এই সহজ বিষয়গুলো, ঠিক আছে, বোঝার নাই। ঠিক আছে, আমি নিজেও অনেক জায়গায় হই রই করে গেছি, অনুধাবন হয়, আর যাব না। ঠিক আছে, বুঝি এগুলা, অযথা দরকার নাই। কোনো আওয়ামী লীগ নেতাকে পাইলেও আমি সেখানে গিয়ে মব তৈরি করবো না। আওয়ামী লীগ নেতাকে পাইলে ওর উপর গিয়ে আমি হামলা করব না। আমার দ্বারা এটা করা সম্ভব না, আমি আর করব না। ঠিক আছে, এই গণ অভ্যুত্থানে আমি নিজে 5টা মামলার আসামি। আপনারা কে কয়টা মামলার আসামি? দেখা কে কয়টা মামলার আসামি। যেদিন হাসিনা পালাই, ওই দিনের আগের দিন আমার নামে পিডাব্লিউতে 10 দিনের রিমান্ড আসছে। দেশের পরিস্থিতি ভালো না, এই জন্য আমাকে রিমান্ডে বের করেনি। দেখেন নথি, দেখেন এখানে 10 দিনের রিমান্ড। ঠিক আছে, 5টা মামলা, একটা মামলা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে আসামি, সবগুলোর মাথা করে রাখছে। নিশ্চিত আমাকে মানে হলো ফায়ার করে দিতে হবে। যেদিন হাসিনা চলে গেছে, ওই দিনও জেল সুপার এসে বলে গেছে, তারেক ভাই, আপনি এখান থেকে বের হওয়ার সময়ও
বা আপনাকে যদি কোনো বাহিনী এসে নিতে যায় তাহলে আপনি বের হবেন না, সাবধানে থাকবেন, সেফ থাকবেন, সবাইকে নিয়ে থাকবেন। আপনাকে কিন্তু মেরে ফেলার জন্য আমাদের কাছে একটা মেসেজ আসছে, ঠিক আছে? এইরকম ঝুঁকিপূর্ণ একজন মানুষ এইখানে যে বসে আছি না, আজকে এই লাইভটা করার উদ্দেশ্য যে আমি আরও কিছু প্রকাশ করে যাব আজকে এখানে, ঠিক আছে? এখানে যে বসে আছি গত 2-3 দিন ডক্টর ইউনূসের বিরুদ্ধে বলার কারণে আমি যেই পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হয়েছি, আমি আম বাগানে যাই এখান থেকে 25 কিলোমিটার দূরে, সেইখানে গিয়ে গোয়েন্দা সংস্থার লোকেরা গিয়ে বসে থাকে, আমাকে দেখে আমি কি করি না করি, কই কি করি, এগুলো এই হলো চলতেছে অবস্থাপনা, ঠিক আছে? আমাদের পেরেশানি, আমাদের উপলব্ধি এই জায়গায় আপনি আসতে পারবেন না তো ভাই। ওই নিপীড়নটা আমি শিকার হয়েছি। র্যাবের ডিজি মারতে অজ্ঞান না হওয়া পর্যন্ত মারতে অজ্ঞান করে ফেলে দিছে। ওইটা আপনার মধ্যে ফিলিংস আছে যে আমি কি নিপীড়িত হয়েছি? আমাদের এই নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং এই নিপীড়িত হয়ে যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশের আমরা খারাপ চাইবো? এত স্যাক্রিফাইস করে যে বাংলাদেশের জন্য, সেই বাংলাদেশের আমরা খারাপ চাইবো? আমরা বাংলাদেশের খারাপ চাই? কখনোই চাই না। ওরা কিছু ছেলে পেলে শখ কইরা একটা দল বানাইছে, ওই দলের কর্মী যারা আছে ওদের বিরুদ্ধে বললে ওদের জাত যায় আইসা আমার হ্যারাসমেন্ট করে। আরে ভাই, তোমার জাত যায়, তুমি আমাকে না ধরে যে ওইখানে ডাকাতি করতে গেছে ওরে গিয়ে ধরো, হান্নান মাসুদরে তুই ধরো, ওরে শোকজ পাঠাচ্ছ, তোমার শোকজ তুমি মুইরা জায়গা মতো ঢুইকা দিয়ে রেখে দাও। হান্নান মাসুদের শোকজ দিয়ে রাখছে, ওই শোকজ দিয়ে কি হবে? ও তো আর ডাকাত একটা, বলছিলাম ডাকাত দলের সর্দার। ও এগুলো মব তৈরি করে এগুলো শয়তানি এগুলো করে। ওরে আওয়ামী লীগ ওর সঙ্গে দেখলেই আওয়ামী লীগকে 2 চটকান, ওকে 4 চটকান দিবেন আপনারা, ঠিক আছে? চটকান দিয়ে আমার নাম দিয়ে দিবেন, তারেক ভাই বলছে। এগুলো ছাড়া এখানে সমাধান হবে না কোনো জায়গায় না। আমাদের বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ, আমি দৃঢ়ভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলি নাই। আমি বলছি কি যে আওয়ামী লীগকে আওয়ামী লীগের মতো রাখতে হবে এবং আওয়ামী লীগের মতো করে থাকবে, অপরাধ করছে অপরাধী হিসেবে থাকবে। যখন ওকে আপনি বিলুপ্ত করলেন তখন আপনি আওয়ামী লীগের বিচার করতে পারবেন না। নাই যে দল, সে দলে বিচার করবেন কিভাবে বলেন? বিচার করতে পারবেন? তার চেয়ে ওদেরকে দলগতভাবে রাখা দরকার ছিল। ওরা যেন কোনো দলে যুক্ত না হয়, বিএনপিতে যুক্ত না হয়, জামাতে যুক্ত না হয়, এনসিপিতে যুক্ত না হয়, ঠিক আছে? এখন প্রতিযোগিতা লাগছে কে কার চেয়ে বেশি আওয়ামী লীগকে নিতে চাই। আমি শুধু এইটাই চাই না যে ওরা কোনো দলে গিয়ে ঢুকুক, এটা আমি শুধু চাই নাই, ঠিক আছে? তো এই আর কি সামগ্রিক কথাবার্তা। ভালো থাকবেন। আমাদের লড়াই শেষ হয়নি, ঠিক আছে? এবং আমাদেরকে গণমাধ্যম নিষেধাজ্ঞা আছে আমাদের উপরে, ঠিক আছে? আমাদের উপরে নিষেধাজ্ঞা আছে। যত গুরুত্বপূর্ণ কথা বলি, যত চমকপ্রদ কথা বলি, আপনারা যত মুগ্ধ হন আমার কথায়, গণমাধ্যম আমার প্রতি আকৃষ্ট হবে না। আকৃষ্ট হয় না কেন এটা আপনারা বুঝবেন। এটা ইন্টেনশনালি যত ভারতপূর্ণ বক্তব্য দেয়, যত তথ্যবহুল বক্তব্য দেয়, ইউটিউবে আমার চ্যানেলে ভাইরাল হয়ে যাচ্ছে, ফেসবুকে ভাইরাল হয়ে যাচ্ছে, কিন্তু গণমাধ্যম এটা পিক করবে না। কেন করবে না এটা আপনারা বুঝবেন, আরও বুঝবেন, সময় লাগবে, ধীরে ধীরে। ভালো থাকবেন।